নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমে সবাইকে স্বাগত জানাই। আজকে 9ই জানুয়ারি বুধবার। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজগুলির দিকে আমরা চোখ রাখবো এবং এই প্রত্যেকটি খবর আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খুবই প্রয়োজন আসবে। ফলে আপনি যদি একটি খবরও মিস করেন তো বড় রকমের সমস্যায় পড়তে পারেন। আমরা খবরগুলি দেখে নিই। তার আগে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। আজকের প্রশ্নটি হলো, আপনি কি বন্ধের রাজনীতিকে সমর্থন করেন? যদি করেন তো লিখবেন ইয়েস, আর যদি করেন না তবে লিখবেন নো। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই যে খবরটি আছে সেটা আমরা বন্ধের খবরের দিকে চোখ রাখবো। প্রথম খবরটি হলো, বামেদের ডাকা বন্ধে জনজীবন স্বাভাবিক রাখতে মরিয়া প্রয়াস প্রশাসনের। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজকের বন্ধে কতটা জনজীবনের উপর প্রভাব পড়লো এবং গতকালের যে বন্ধ ব্যর্থ করতে এবং জনজীবন স্বাভাবিক রাখতেও কি কি কার্যকলাপ করতে যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধ সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, কিন্তু প্রথম থেকেই সক্রিয় ছিল পুলিশ ও প্রশাসন। উত্তর 24 পরগনা বারাসাতে চাঁপাডালি মোড়ে ছোট ছাত্রছাত্রী বোঝাই স্কুল বাসের পাথর ছুঁড়ে বন্ধ সমর্থকরা ভাঙচুর চালায়, বাস চালকও মারধর করে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে চাঁপাডালি মোড়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ ও অবরোধ হয়। পুলিশ সেখানে অবরোধ তুলে দিলে ডাকবাংলো মোড়ের পথ অবরোধে বসে ধর্মঘটিরা। সোদপুর ও ঘোলাতেও পথ অবরোধ করে তারা। গড়িয়া মোড়ের কাছে যাত্রী বোঝাই বেসরকারি বাসে ইট বৃষ্টি করে বন্ধ সমর্থকরা। কোন রকমে বাস থেকে নেমে প্রাণ বাঁচায় যাত্রীরা। পূর্ব বর্ধমানের গালসিতে 2 নম্বর জাতীয় সড়কের ওপর খড় জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পশ্চিম বর্ধমানের আসানসোল, জামুরিয়া, হাওড়া, কদমতলা, উত্তরপাড়া, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, হুগলি, শ্রীরামপুরে জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বন্ধ সমর্থকেরা। পুলিশ তাদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে গন্ডগোল হয় বন্ধ সমর্থকদের। হাওড়া জেলার বিভিন্ন রাস্তায় পথ অবরোধ, সঙ্গে সঙ্গে পথে বেরোয় সরকার ও বেসরকারি বাসে ভাঙচুর চালায় তারা। অবরোধের ফলে দীর্ঘ যানজটে থমকে যায় সড়ক পরিবহন। পরে পুলিশ বন্ধ সমর্থকদের হাঁটিয়ে স্বাভাবিক হয় পরিষেবা। পশ্চিম মেদিনীপুরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে সকাল থেকে যাত্রীদের ভিড় থাকলেও বেসরকারি বাসগুলি রাস্তায় নামার সাহস দেখায়নি। তবে পর্যাপ্ত সরকারি বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে, সেই জন্য সরকারি বাসগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে খড়গপুরের মহকুমায় হিজলি, বেলদা সহ বিভিন্ন এলাকায় রেল অবরোধ করে শ্রমিক সংগঠনের সমর্থকেরা। জেলায় বালিচকের এলাকায় রাজ্য সড়কে সরকারি বাস অবরোধ করে বিক্ষোভ দেখায় সমর্থকেরা। এরপর বন্ধুরা, আমরা দেখব বন্ধে কতটা প্রভাব পড়লো সারা রাজ্যে। হাওড়ার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদে মঙ্গলবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের প্রথম দিনে হাওড়ায় কোনো প্রকার ঘটনা খবর পাওয়া যায়নি। 100% সরকারি কর্মীদের উপস্থিত ছিল প্রতিটি জেলায়। বন্ধের মিশ্র প্রভাব পড়েছে জলপাইগুড়িতে। কলকাতায় বন্ধ সমর্থকদের কোমরে দড়ি বেঁধে পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বন্ধের আংশিক প্রভাব পড়েছে শিলিগুড়িতে ও জলপাইগুড়িতে। বন্ধের প্রথম দিনই সচল ছিল দিনাজপুর, বালুরঘাট। সাধারণ ধর্মঘট বাঁকুড়া শহরের এখনো পর্যন্ত মিশ্র সাড়া। শিল্প শহর হলদিয়া বামেদের ডাকা বন্ধের প্রভাব পড়েনি। ধর্মঘট সফল করতে মেট্রো পুলিশের ধুমধুমার কংগ্রেস কর্মীদের। আটক 150-এরও বেশি। এরপর বন্ধুরা, আমরা বড় খবরগুলির দিকে চোখ রাখি। সারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খবরগুলি। লোকসভায় পাস হয়ে গেল উচ্চবর্ণ সংরক্ষণ বিল, অর্থাৎ জেনারেল কাস্টদের জন্য সংরক্ষণ বিল। তবে বন্ধুরা, এই জেনারেল কাস্টদের জন্য যে সংরক্ষণ বিলটা আছে সেটা যে শুধুমাত্র হিন্দু জেনারেল কাস্টরা পাবে এমনটাও নয়। খ্রিস্টান, মুসলিম, জৈন সহ বিভিন্ন জনগোষ্ঠী যারা জেনারেল কাস্ট আছে প্রত্যেকেই এই সংরক্ষণের সুবিধা পাবে। তো বন্ধুরা, দেখে নি বিষয়টি কি বলতে চেয়েছে। ভোটাভুটির মাধ্যমে লোকসভায় পাস হয়ে গেল উচ্চবর্ণ সংরক্ষণ সংশোধনী বিল। সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ল 323টি, বিপক্ষে পড়েছে মাত্র 3টি। কাল রাজ্যসভায় বিল পেশ করা হবে। বিলের জন্য লোকসভার মেয়াদ বাড়ল 1 দিন। তবে বিলটি লোকসভায় পাস হলেও তা জেপিসিতে পাঠানোর আবেদন জানালো কংগ্রেস। এদিন লোকসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাকরি ও শিক্ষায় পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণ নিয়েই এই বিল। দ্বিতীয় খবরটি হলো, লোকসভায় পাস নাগরিকত্ব বিল। বিরোধিতায় বাম, কংগ্রেস ও তৃণমূলের। লোকসভায় পাস হলো নাগরিকত্ব বিল 2019। বুধবার রাজ্যসভায় পেশ হবে এই বিল। বিল নিয়ে আলোচনা শুরুতেই প্রতিবাদে নামে কংগ্রেস ও তৃণমূল এবং বামেরা। সংসদ থেকে ওয়াকআউট করে কংগ্রেস। পরে ধ্বনি ভোটে লোকসভায় বিল পাস করে নেওয়া হয়। নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদ করে কংগ্রেস, এসপি, আরজেডি, আপ সহ
অন্যান্য দলগুলিও। সরকারের নাগরিকত্ব সংশোধন বিল অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে সংখ্যালঘু হিন্দু, পার্সি, শিখ, জৈন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে বলে বলা হয়েছে। নাগরিকত্ব বিলে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও শ্রীলঙ্কা থেকে আসা সংখ্যালঘুরা যদি অত্যাচারের কারণে ভারতে আসেন তো তাদের নাগরিকত্ব দেয়া হবে। 2015 সালের সেপ্টেম্বরে সরকার বিজ্ঞপ্তি জারি করে বলেছিল পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতে এলে থাকতে পারবেন, তাদের বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের উদ্বাস্তু যাদের কাছে বৈধ নথিপত্র নেই তারা তো অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত হবেন, তাই তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া উচিত। এইভাবে ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার পক্ষে আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। অন্যদিকে অনুপ্রবেশকারীরা যাতে আসতে না পারে তার জন্য সীমান্তে উপযুক্ত বেড়া দিতে হবে এবং সজাগ প্রহরার ব্যবস্থা করতে হবে। এনআরসি এর চূড়ান্ত তালিকার প্রস্তুতির সময় কড়া নজর রাখার কথা বলেছে কমিটি। এরপরে যারা নতুন করে কলেজে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আছে এবং এটি প্রত্যেক ছাত্রর দেখা প্রয়োজন। কলেজে ভর্তি দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে শিক্ষামন্ত্রী। কলেজে ভর্তির প্রক্রিয়ার বদল নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেবে রাজ্য শিক্ষা দপ্তর, তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে কলেজে ভর্তির জন্য প্রার্থীদের আর হাজির থাকতে হবে না, অনলাইনেই করা যাবে আবেদন। এই আবেদনের ভিত্তিতে পরে পড়ুয়াদের নথি জমা দিতে পারবেন। আজ মঙ্গলবার এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেননা গত বছরে একের পর এক কলেজে তোলাবাজির কারণে ছাত্র সংগঠনের নেতাদের নাম জড়িয়ে যায়, একাধিক গ্রেপ্তারও হয়। কিন্তু অনলাইনে ফর্ম ও টাকা তোলার ব্যবস্থা থাকার সত্ত্বেও এই সমস্যার সমাধান হয়নি। একাধিক কলেজে ফর্ম তো অনলাইনেই জমা দেওয়া হয়, কিন্তু বহিরাগত কিছু পড়ুয়াকে আটকে তাদের থেকে মোটা টাকা দাবি করেন অসাধু চক্র। মূলত এই সমস্ত সমস্যা মেটাতেই গোটা প্রক্রিয়াকে এবার অনলাইন করতে চাইছে শিক্ষা দপ্তর। এরপরের অন্যতম খবরটি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যে প্রায় 8,000 কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। লোকসভা ভোটের মুখে 8,000 কর্মী নিয়োগ করে রাজ্য সরকার বেকার যুবকদের নতুন করে বার্তা দিতে চাইছেন। ভোটের মুখে 8,000-এর বেশি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিশিয়ান, থেরাপিস্ট, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর, ডেপুটি সুপার প্রমুখ অজস্র ক্যাডারের কর্মী আছেন। এই প্রথমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়োগ করতে চলেছে পুরুষ নার্স। ফলে যে সমস্ত বেকার যুবক পুরুষ নার্সের ট্রেনিং নিয়েছেন তাদের জন্য খুবই সুখবর। মোট নার্স নিয়োগ হতে চলেছে 5,700-র কিছু বেশি। এছাড়াও 1,247 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন সেই তালিকায়। 9 জানুয়ারি অর্থাৎ আজকে শুরু হবে ইন্টারভিউয়ের পরীক্ষা। 12 ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা। এরপরে আবহাওয়া সংক্রান্ত খবর আমরা দেখে নিই। আগামী 48 ঘন্টায় ফের নামবে পারদ, অর্থাৎ আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। গত 48 ঘন্টা ধরে ক্রমশই বৃদ্ধি পেয়েছে প্রত্যেক জেলার তাপমাত্রা। হাওয়া অফিস এবার জানাচ্ছে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। ফলে শীতের আমেজ রাজ্যে ফিরে আসবে এমনই পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। 20 দিন পর আজ পেট্রোল ও ডিজেলের কিরকম দাম সেটা এবার দেখে নিন আপনারা। কলকাতায় পেট্রোলের দাম 70 টাকা 64 পয়সা প্রতি লিটারে, ডিজেলের দাম 64 টাকা 01 পয়সা। গতকাল পেট্রোলের দাম অপরিবর্তিত ছিল, ডিজেলের দাম কমেছিল 10 থেকে 11 পয়সা। গত 30 দিনে পেট্রোলের দাম কমেছে 2 টাকা 50 পয়সা প্রতি লিটারে, অর্থাৎ 3 মাসে পেট্রোলের দাম কমেছে প্রায় 12 টাকা এবং ডিজেলের 11 টাকা। হাই স্কুলের পড়ুয়ারদের জন্য একটি বিশেষ খবর আছে এবং এটি প্রত্যেকের জানা খুবই প্রয়োজন। পড়ুয়াদের বইয়ের ভার কমাতে সিলেবাস ছাঁটাই করছে বোর্ড। বইয়ের বোঝা কমিয়ে স্কুলের পড়ুয়াদের রেহাই দিতে চাইছে এনসিইআরটি। সিলেবাস সংক্ষিপ্তকরণের পিছনে একাধিক উদ্দেশ্য বর্তমান। প্রথমত, প্রথাগত শিক্ষার বাইরে হাজারো বিষয় রয়েছে যেগুলি শিশুদের জানা খুবই জরুরি। আজ এবং আগামী দিনগুলিতে সুপ্রতিষ্ঠিত হতে গেলে শুধু বই পড়লেই চলবে না, আনুষঙ্গিক নানান বিষয়ে শিক্ষার প্রয়োজন। তাই স্কুল স্তরে পাঠ্যক্রমে বোঝা কমাতে তৎপর সিবিএসই বোর্ড 2019 থেকে এই প্রক্রিয়া শুরু করবে। চলতি বছরে পাঠ্যক্রমে 10 থেকে 15% ছেঁটে ফেলা হবে। পড়ুয়াদের জন্য বইয়ের ভার কমাতে মোট 50% সিলেবাস ছাঁটাই প্রয়োজন রয়েছে। গোটা প্রক্রিয়াটি সম্পাদনের জন্য এবার থেকে 2021 সালকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে সব কাজ করা যাবে বলে মনে করা হচ্ছে। তবে সিলেবাসে ছাঁটাই হলেও ভাষা, অঙ্ক ক্ষেত্রে কিছু বাদ পড়বে না। তবে সমাজবিজ্ঞান নতুন পাঠ্যক্রম থাকছে না।
একই সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম থেকে বিজ্ঞান বিষয়ক কিছু বাদ দেওয়া হবে না। নতুন পাঠ্যক্রমে যে বিষয়গুলি থাকবে তা আদৌ শিক্ষার গুণগত মানের পক্ষে যথাযথ হবে কিনা সেই বিষয়ে অনেকেই মতামত প্রকাশ করেছেন। সবকটি রাজ্যে শিক্ষার মানের মূল্যায়নের জন্য থাকছে 70টি প্যারামিটার। ট্রেন যাত্রীদের জন্য এরপরের খবরটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য তো খুবই প্রয়োজনীয় এই খবর। চলুন আমরা দেখে নিই। দারুণ অফার, কম টাকায় 6 দিনে কেরল ভ্রমণে নিয়ে যাচ্ছে আইআরসিটিসি। কেরল ঘুরতে যাওয়ার দুর্দান্ত অফার দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। 5 রাত 6 দিনের জন্য কেরল ঘুরতে যাবেন অল্প টাকায়। নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই সুখবর জানিয়েছে ভারতীয় রেল। হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু, তারপর কোচি, মান্নান, থেক্কারি, কুমারাকম নিয়ে যাওয়া হবে। ইন্ডিগো এয়ারলাইন্স ফ্লাইট হায়দ্রাবাদ থেকে রওনা দেবে সকাল 10:30টায়। কোচিতে পৌঁছাবে বেলা 12টায়। শেষ দিনে শুধুমাত্র লাঞ্চ করা যাবে। কোচি থেকে ফেরা 26 তারিখ। ফ্লাইট ছাড়বে রাত 10:05-এ। হায়দ্রাবাদে পৌঁছে যাবে পৌনে 12টায়। একজনের জন্য প্যাকেজের দাম পড়বে 36,571 টাকা। দেখুন বন্ধুরা, একজনের জন্য 36,571 টাকা, কিন্তু দুজনের ক্ষেত্রে এই যাত্রী ভাড়া ট্রেনেতে অনেকটাই কমে যাবে। যাত্রী পিছু ভাড়া হবে 25,418 টাকা। 3 জনের জন্য যাত্রী পিছু ভাড়া আরও কমে যাবে। প্রত্যেক যাত্রীর পিছু ভাড়া হবে 23,573 টাকা। এছাড়াও 2 থেকে 11 বছরের বাচ্চাদের জন্য অতিরিক্ত বিছানা নিলে 19,258 টাকা পড়বে। বিছানা ছাড়া ভাড়া পড়বে 16,885 টাকা। এরপরে খবরটি ত্রিপুরার দর্শকদের জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। ত্রিপুরা জুড়ে আগামী 48 ঘন্টায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সংঘর্ষ এড়াতে সিদ্ধান্ত সরকারের। বন্ধুরা, ত্রিপুরা জুড়ে 48 ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে ত্রিপুরা সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং এটি ত্রিপুরার দর্শক বন্ধুদের জন্য এই খবরটি জানানো হলো। এরপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে অযোধ্যার রাম মন্দির এবং বাবরি মসজিদ বিবাদ সম্পর্কিত একটি নতুন খবর এসছে এবং এটি আপনারা জেনে নিন। চলুন দেখে নিই। অনেকেই এই বিষয়ে জানতে আগ্রহী আছেন, তাই খবরটি দিলাম। অযোধ্যায় রাম মন্দির মামলা সুপ্রিম কোর্টে 5 জন বিচারকের নেতৃত্বে নতুন বেঞ্চ গঠন করা হলো। 10ই জানুয়ারি থেকে হবে শুনানি। উল্লেখ্য, 4 জানুয়ারি সুপ্রিম কোর্ট জানায় যে আগামী পদক্ষেপ নেওয়ার জন্য 8ই জানুয়ারি বেঞ্চ গঠন করা হবে। এই ভিত্তিতেই মামলা শুনানি হবে। রাম মন্দিরের বিষয়ে এরপর সুপ্রিম কোর্টে লাগাতার শুনানি হবে। সুপ্রিম কোর্টে 5 বিচারকের বেঞ্চ গঠন করা হয়েছে। 10ই জানুয়ারি থেকে 5 জন বিচারপতি বেঞ্চে অযোধ্যার মামলা শুনানি শোনাবেন। সকাল সময় 10:30 নাগাদ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ শুনানি দেবে। উল্লেখ্য, 4 জানুয়ারির পর সুপ্রিম কোর্ট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।